স্যালারি, একই ইনকাম, একই রকম, এই কমফোর্ট জোন একটা জড়তা তৈরি করে। এই জড়তা ভাঙার জন্য কি করতে হবে? নিউ স্কিল নিতে হবে, নিউ চ্যালেঞ্জ নিতে হবে। দেখেন, চিন্তা করো, অনেকে চাকরি থেকে ব্যবসায় আসতে ভয় পায়, কি করবো না করবো চিন্তা করেন। পৃথিবীতে মানুষ বাদে আর একটা কোনো প্রাণী আছে যারা চাকরি করে বাঁচে? একটা ছোট পিঁপড়া পর্যন্ত উদ্যোক্তা। সে পুরো গ্রীষ্মকালীন সময়ে ক্যালকুলেট করে সে চিন্তা করে এই বছর কতদিন শীত হইতে পারে, এই প্রকৃতি নেচারকে সে রিড করে, এবং রিড করে সে প্ল্যান করে যে এই বছর 3 মাস শীত থাকবে, তো ওই 3 মাসের খাদ্য সে সঞ্চয় করে জমিয়ে রাখে। প্রত্যেকটা ছোট টুনটুনি পাখি পর্যন্ত উদ্যোক্তা, প্রত্যেকদিন সকালবেলা বেরিয়ে যায় এবং তার আহার সংগ্রহ করে আসে। তো আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি নতুন একটা স্কিল নেন এন্ড চ্যালেঞ্জ নেন। একবার জড়তা ভাঙলে আরো সুযোগ আছে, নেটওয়ার্কিং শুরু হলে নিজে নিজে বাড়তে থাকে। এখন দেখেন, একসময় আমার মধ্যে জড়তা কাজ করতো, কিন্তু আমি নিজেকে পুশ করেছি। আমি এমন লেভেলের একটা মানুষ, আমি একজন আমার পার্সোনালিটি টেস্ট করে আমি দেখেছি যে ইন্ট্রোভার্ট, আইএনএফপি আমার ক্যাটাগরি হচ্ছে পার্সোনালিটি টেস্টে। এই ক্যাটাগরির মানুষ এক্সট্রিম লেভেলে ইন্ট্রোভার্ট হয়। আমি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না। এবং আমার কলেজ লাইফের যারা আমার সাথে স্কুল লাইফে পড়েছেন, তারা এখন দেখে আমাকে অবাক হয় যে তুই এই কাজ কেমনে করিস, তুই তো আমাদের সামনে মানে ইজিলি কথা বলতে পারতি না, চোখের দিকে তাকায়, আমি হাতটা মাটির দিকে তাকায়। সেই আমি নিজেকে ডেভেলপ করেছি, যে আমাকে পুশ করেছি, জড়তা আমাকে ভাঙতে হবে। মানুষ আমাকে বলদ বলতো, বন্দা বলতো আমাদের এলাকায়, যে ও তো কেউ সাথে কথা বলে না। মেহমান আসলে লুপে ঘরের এক কোনায় চলে যেতাম, যাতে ওয়াশরুমে গিয়ে পালায় থাকতাম, যাতে জিজ্ঞেস না করে কেমন আছে, নাম জিজ্ঞেস না করে। এই লেভেলের মানুষ। কিন্তু আমি এক্সট্রিমলি নিজেকে পুশ করেছি, এবং আমি অ্যাজ এ ক্রিয়েশন আল্লাহ তাআলা আমাকে ইন্ট্রোভার্ট করে পাঠিয়েছে, বাট অ্যাজ এ এই জড়তা ইনার্শিয়াটাকে ভেঙে আমি এক্সট্রোভার্ট, অপারেটিং অ্যাজ এ এক্সট্রোভার্ট। সো অ্যাজ এ হিউম্যান আই এম ইন্ট্রোভার্ট, বাট অপারেটিং অ্যাজ বাই প্রফেশন আমি এক্সট্রোভার্ট। তো এইভাবে জড়তা ভেঙে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিয়ে নিয়ে নতুন মানুষে পরিণত হয়। দেখেন, আমি যদি ওই জড়তাটা না ভাঙতাম, আজকে দেখেন কতগুলো মানুষের জীবন পরিবর্তনের যে ভূমিকা, এটা তো কোনোদিনও সম্ভব হইতো না। আজকে সাইফুল ভাইয়ের কথাই যদি বলি, উনি একটু আগে বক্তব্য দিয়ে গেলেন, 60 জন থেকে 170 জন হয়েছে, 110 জন নতুন মানুষ উনি মানুষগুলি চাকরি দিতে পেরেছেন। তাহলে চিন্তা করে দেখেন, এই 110 জন নতুন মানুষের রিজিক উসিলা হয়েছে ইংলিশ থেরাপি, এবং ইংলিশ থেরাপি বলতেছে যে এই এতটুকু স্কেল আপ করতে পারছে ফর দ্য ব্রেভ কোর্স। দেখেন তো, ওই রিজিকের উসিলায় তাদের সওয়াবের একটা ভাগীদার আমি হইতেছি না? এবং এই থিঙ্কিং থেকে আমি আসলে কাজ করছি। আমার বাংলাদেশে কোনো কম্পিটিটর নাই, ইভেন ওয়ার্ল্ডেও কোনো কম্পিটিটর নাই, বিকজ এখানে কম্পিটিটর থাকার প্রশ্নই আসে না, কারণ আই এম নট ওয়ার্কিং ফর মানি। তো এই জন্য বলি যে আপনি যদি জীবনটাকে পরিপূর্ণ উপভোগ করতে চান, মানি ইনার সাথে বের হন, গেট ইউরসেলফ আউট ফ্রম দ্য মানি ইকুয়েশন, ইম্প্যাক্টের জন্য কাজ করেন, বাই প্রোডাক্ট হিসেবে আপনার জন্য যতটুকু আল্লাহ বরাদ্দ রেখেছে ওইটা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। দ্য profound implication, your current results are proof of your current inertia. আপনি এখন যে জায়গায় আছেন, এটা আপনার কারেন্ট একটা ইনার্শিয়া। এই জায়গা থেকে আপনাকে একটা পুশ করে, একটা ধাক্কা দিয়ে এটা ভাঙতে হবে। ওয়ান ডিফারেন্ট রেজাল্ট, ইউ মাস্ট অ্যাপ্লাই এনাফ ফোর্স টু চেঞ্জ ইউর স্টেট অফ মোশন। একটা পুশ লাগবে, একটা ধাক্কা লাগবে, একটা মোমেন্টাম আপনার ক্রিয়েট করা লাগবে, যেই মোমেন্টাম আসলে মানে আপনাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এখানে আমাদের কোরআন কি বলছে, এই আয়াতটা আমরা সবাই জানি যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা জাতির ভাগ্যের পরিবর্তন করে না যারা ভিতর থেকে নিজেদের পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। তাহলে স্পিরিচুয়াল ফিজিক্স কি বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has established a law. Divine help comes after you apply the force to change yourself first. আল্লাহর সাহায্য, আপনি আল্লাহর সাহায্যের জন্য বসে আছেন, আর আল্লাহ চাচ্ছে আপনি ড্রাইভ দেন, তারপরে সে সাহায্য করবে। ইন্টারনাল, এই যে দেখেন সূরা রাদের এই আয়াতটা, আপনার 11 নম্বর আয়াতটা খেয়াল করেন, ইনডিড আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলফ। আপনার যতটুকু সক্ষমতা আছে, যতটুকু করার সামর্থ্য আছে, আপনার জন্য 24 ঘন্টা বরাদ্দ দিয়েছি, 24 ঘন্টা কি আপনি প্রপারলি কাজে লাগাচ্ছেন, নাকি ডিস্ট্রাক্টেড, গীবত করে, পরনিন্দা করে, আরেকজনের পিছনে লেগে, সিনেমা দেখে, গান শুনে, মানে নানান ধরনের জিনিসপত্রে ব্যস্ত রাখছেন? আল্লাহর সাহায্য আসবে কেমনি? আল্লাহর সাহায্যটা আসবে আপনার প্রচেষ্টা যেখানে শেষ হবে, ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। তো আপনার প্রচেষ্টার লেভেল, আপনার ফোর্স করার লেভেলটা বাড়ান, আপনি দেখবেন সাহায্য পাওয়া শুরু করবেন। Business application, waiting for external motivation is violating spiritual law. The force of change must comes from within. আপনার ভিতর থেকে পরিবর্তনটা আসা শুরু হইতে হবে। আপনি বাইরে থেকে কেউ একজন আপনাকে টেনে তুলবে, কেউ একজন আপনার লাইফকে চেঞ্জ করে দিবে, এই আশায় বসে থাকলে আপনি ইনার্শিয়া থেকে বের হতে পারবেন না। The 5 types of business inertia. Analysis paralysis, এটা একটা ইনার্শিয়া।
অনেকেই আছেন খালি খাতাপত্র নিয়ে হিসাব নিকাশ, এটা হবে কিনা, এটাতে যাবো কিনা, এই কোর্সটা আমার জন্য ভালো হবে, ব্রেক থ্রু সামিটে আসবো, ইভে জয়েন করবো কিনা, ভালো হবে কিনা। এটা বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস, মানে অ্যানালাইসিস ইনারশিয়া। তার মানে এই ওভার রিসার্চিং, আন্ডার এক্সিকিউটিং, অনেক রিসার্চ, ভাবতে ভাবতেই। এইটা অনেকটা এরকম দেখবেন যে অনেক প্রচন্ড মাঘ মাসের এক সময় শীত পড়তো না, যে গ্রামে আপনি পুকুর ঘাটে গিয়েছেন গোসল করতে, এরকম আমারও হয়েছে, মানে আমার লাইফে এত মানে ঠান্ডা পানিগুলো এখানে এখন ফিল করাটা কঠিন। পানি কোনো স্রোত নাই, একদম নীরব, চারদিকে গাছের ছায়া, সূর্যের আলো নাই, কুয়াশাচ্ছন্ন, মানে অনেকক্ষণ বসে থেকে থেকে পানিতে হাত দিলে মনে হয় যে আরে বাবা হাত কেটে যাচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে, আবার ব্যাক করে চলে আসলেন, আজকে গোসল করবো না। তো এই যে অ্যানালাইসিস প্যারালাইসিস হচ্ছে এরকম ইনারশিয়া, রিসার্চের পর রিসার্চ, বাট আপনি করছেন না, এটা এক ধরনের ইনারশিয়া। নাম্বার 2 হচ্ছে পারফেকশনিস্ট ইনারশিয়া। There is no perfect time in the world. There is no perfection in the world. কারণ আমরা দেখেছি ল অফ এন্ট্রপি বলতেছে পারফেক্ট বলতে কোনো কিছু পৃথিবীতে নেই, এভরিথিং ইজ ডিক্লাইনিং। এবং পৃথিবী আসলে আলটিমেটলি ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি নিজে আলটিমেটলি ধ্বংসের দিকে যাচ্ছেন, কারণ আপনার শেষ আশ্রয়স্থল হলো কবরস্থান। তো আপনি আলটিমেটলি ডিক্লাইনিং এর দিকে যাচ্ছেন। তো পারফেক্ট বলতে কিছু নেই। সো টেক ইউ টাইম এন্ড মেক ইট পারফেক্ট। পারফেক্ট টাইম আসুক। আপনি মনে রাখবেন, আপনি যদি রাস্তায় গাড়ি নিয়ে বের হন, পৃথিবীর সব সিগন্যাল একসাথে কখনো গ্রিন হবে না, যে সবগুলো সিগন্যাল গ্রিন হোক তারপর আমি গাড়ি নিয়ে টান দিব, এরকম পারফেক্ট কোনো মোমেন্ট আপনার লাইফে আসবে না। আপনার ইমপারফেকশনের মধ্য দিয়ে আপনার পারফেকশনে যেতে হবে। তো আপনি যেই মোমেন্টে আছেন, এই মোমেন্টের মধ্যে একটা অ্যানালাইসিস করে আপনাকে ড্রাইভ দিতে হবে। সো ওয়েটিং ফর পারফেক্ট কন্ডিশন ইজ এ ইনারশিয়া। তার মানে আপনি যথেষ্ট পুশ করতে পারছেন না। তারপরে কমফোর্ট জোন ইনারশিয়া, কারেন্ট সিচুয়েশন ইজ গুড এনাফ। জিম কলিন্সের একটা বই আছে, আপনারা জানেন, গুড টু গ্রেট। বলা হয় গুড ইজ দ্য এনিমি অফ গ্রেট। এবং এখনকার পৃথিবীতে গ্রেট ইজ অলসো আ মিডিওকর, যার কারণে আপনাকে কি করতে হবে, এক্সিলেন্সি অর্জন করতে হবে। সো গুড ইজ দ্য এনিমি অফ গ্রেট এন্ড গ্রেট ইজ দ্য এনিমি অফ এক্সিলেন্সি। সো আপনি যদি অলরেডি গুড মনে করেন যে আমি অনেক করে ফেলছি, তাহলে আপনি এক্সিলেন্সি থেকে মিস করবেন, আপনি মিডিওকর হয়ে যাবেন, আপনার মার্কেট আরেকজন ধরে ফেলবে। নাম্বার 4, ফিয়ার বেসড ইনারশিয়া। হোয়াট ইফ আই ফেল, হোয়াট ইফ আই সাকসিড। অর্থাৎ খালি ভয় লাগে। দেখেন, পৃথিবীতে যদি ভয়ের কিছু থাকে, সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু, তাই না? মারা যেতে হবে। মৃত্যু যেহেতু আপনি ঠেকাইতে পারবেন না, এর চেয়ে ভয়ের আর পৃথিবীতে কি আছে? সর্বোচ্চ খারাপ আমার জীবনে কি হইতে পারে? মারা যেতে পারি। আর এই খারাপই যেহেতু ঠেকাইতে পারতেছি না, পৃথিবীতে হারানোর কিছু নাই। একটা টাকা নিয়ে পৃথিবীতে আসেন নাই আপনি। লাইফ ইজ এ গিফট অফ গড। আল্লাহ তাআলা ইজ এ গিফট, এই লাইফটা দিয়েছে। তো আল্লাহ আমাকে গিফট দিয়েছে এই লাইফটা, আমি কি করছি, এই গিফটটা বাকিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দ্যাট ইজ লাইফ। তাহলে আপনি ভয় কি পাচ্ছেন? অনেকে বলে স্যার নাইমা যদি লস করি। লস কেমনে করলেন ভাই? ইনভেস্ট কত? আপনার পৃথিবীতে আসার ইনভেস্ট কত বলেন একজন, একটু হাত তুলে। কয়টা ইনভেস্ট করছেন? কে হাইয়েস্ট ইনভেস্ট কার? জিরো। জিরো ইনভেস্টে আমি আসছি। দেখেন, চিন্তা করে আল্লাহ তাআলা আমাদেরকে কি ব্লেসিংস দিয়েছে। জিরো ইনভেস্টে এসে পৃথিবীর অক্সিজেন খাইতেছি, পানি খাইতেছি, বাবা মায়ের আদর পাইতেছি, বন্ধু বান্ধব পাইতেছি, ব্যবসা বাণিজ্য, তারপরে বাচ্চা কাচ্চা হইতেছে, এত রকমের ফল, হ্যাঁ, এত রকমের কালার, প্রকৃতি, সবকিছু আমরা এনজয় করতেছি একদম ফ্রি। এখানে ভয়টা কিসের? কি হারাইতে ভয় পাচ্ছেন? কোনো কিছু আসলে ভয় নেই। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটসেলফ। আমাদের ভয়টাকে ছাড়া ভয় পাওয়ার কিছু পৃথিবীতে আসলে নাই। যেদিন এই জায়গা থেকে আপনি চিন্তা করতে পারবেন, হ্যাঁ, সাহসী হওয়ার মানে এই না যে ভয়ের অনুপস্থিতি। ভয় থাকবে, ইটসেলফ ভয় নিয়ে আপনি কাজটাকে ড্রাইভ করবেন, তাহলে আপনার মধ্যে পরিবর্তনটা আসা শুরু হবে। এন্ড নাম্বার 5, রিসোর্স এক্সকিউজ ইনারশিয়া। ওয়েটিং ফর মোর টাইম, মানি এন্ড নলেজ। আচ্ছা ঠিক আছে, আরো কিছু টাকা আসুক, আর একটু সময় বের করি। ভাই, অনেকে আমাকে দেখছি যে ব্রেক কোর্সে জয়েন করার জন্য সে সব টাকা পয়সা রেডি আছে, স্যার এখন একটু ব্যস্ততা যাচ্ছে, আর একটু সময় বের করি। বিশ্বাস করেন এই মানুষগুলো আর সময় বের করতে পারে না। বললে এখন নাও অর নেভার। এখন যদি আপনি না করতে পারেন, আরেকটু সময় আপনার লাইফে বের হবে না। আপনার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় এখনই। গতকাল করা ছিল বেস্ট সময়, যেহেতু করতে পারেন নাই, তাহলে আপনি এখন থেকে আপনার লাইফের যে কাজগুলো করণীয়, আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য যেটা করণীয়, এখন থেকে উদ্যোগ নেন। এখনই ভাই, যা হয়েছে আপনার ফ্যামিলির সম্পর্ক ঠিক রাখার জন্য করণীয় যেটা, আজকে থেকে উদ্যোগ নেন। বিজনেসের জন্য, লাইফের জন্য, আপনার গোলে পৌঁছানোর জন্য যা যা কিছু জরুরি মনে করেন, লিস্ট ডাউন করেন, রুটিন বানান। বাচ্চাদের মতো আমরা বড় হয়ে গিয়ে পুরো এলোমেলো হয়ে যাই। ছোটবেলায় কালার কালার করে রুটিন বানাই, ফলো করি, একটা সুন্দর লাইফ আমরা ক্যারি করতে পারি। যে বিকেলে 1 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা খেলবো, ভোরবেলা টিচারের কাছে যাবো। এখন দেখেন আমাদের লাইফ টোটালি আনডিসিপ্লিন।
এরকম একটা আনডিসিপ্লিন এলোমেলো একটা লাইফ থেকে আপনি একটা ডিসিপ্লিন মানে গোলে পৌঁছানোর চিন্তাটা কেমনে করেন? হাউ ডিয়ার ইউ? সো ব্রেভ মূলত আমরা এই ডিসিপ্লিনের জায়গায় ব্রেভে জয়েন করলে ওরিয়েন্টেশন ক্লাসে আপনার প্রথম টাস্ক দেওয়া হয় 24 ঘন্টার একটা রুটিন বানিয়ে আমার কাছে জমা দিবেন এবং এই রুটিনকে ফলো করা। ইভেন আমরা এবার যেটা করতেছি ব্যাচ 7 এর জন্য আলাদা 6 জন ব্রেভ ম্যানেজার নিয়োগ করছি যারা সারাদিন রাত আপনার কাজ করানোর জন্য পিছনে লেগে থাকবে, যাতে আপনি অ্যাকাউন্টেবিলিটিতে থাকেন। বাংলাদেশের উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা নাম তারা অ্যাকাউন্টেবল না। তারা ঠিক মতো খায় না, টাইমলি দুপুরের খাবার 5টায় খায়, রাতে 3টা পর্যন্ত জেগে থাকে, 12টা বাজে অফিসে আসে, কোনো কিছুই। দেখেন আপনি যেই লেভেলের আপনার বিজনেসে কাজ করেন, আপনি যদি আপনার বিজনেসে এমপ্লয়ি হইতেন সবার আগে আপনাকে ফায়ার করা হইতো। ট্রুলি মানে দেখেন আপনি এজ এমপ্লয়ি হিসেবে আপনার কোম্পানিতে নিয়োগ পাওয়ার জন্য যোগ্য না, কিন্তু কারণ আপনি ইনডিসিপ্লিন। এরকম একটা ইনডিসিপ্লিন এমপ্লয়ি কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কোম্পানির মেইন মাথা, যার ঘুম ঠিক নাই, খাওয়া ঠিক নাই, পরিবারকে সময় দেওয়া ঠিক নাই, যার এনার্জি ম্যানেজমেন্ট ঠিক নাই। এবং আমি মনে করি যে বাংলাদেশে সফল উদ্যোক্তা হওয়ার আগে আপনার পেটের ভুঁড়ি কমাইতে হবে, কারণ আপনি হাই এনার্জি ছাড়া জীবনে কিছু অ্যাচিভ করতে পারবেন না। মানে আপনি শরীরের মধ্যে 20 কেজি এক্সট্রা ওজন নিয়ে ঘুরতেছেন, আপনি বাকি কাজ কখন করবেন? আপনি 3 দিন কাজ করে দেখবেন হাঁপায় যাচ্ছেন, 2 ঘন্টা কাজ করে আপনার এরপরে কাজ করতে ভালো লাগবে। আমি দেখেন এখন টানা ফজর পর্যন্ত আমি কথা বলতে পারবো, এই খালি স্টিল আমার 1 গ্লাস পানি খেতে হবে না। এবং এরকম ক্লাস আমি করিয়েছি, আপনারা জানেন, গ্রোথ চ্যালেঞ্জ দেখেছেন। সন্ধ্যা 7:30টায় শুরু করে ফজর আজানের সময় শেষ করছি অনলাইনে জুমে গ্রোথ চ্যালেঞ্জ। এটা শুরুর দিকে যারা গ্রোথ চ্যালেঞ্জ 2-3 নাম্বার ব্যাচে করেছেন, রাঙামাটি রিসোর্টে যারা ছিলেন, আমরা রাতের ক্লাস শুরু করে আমরা ফজর 5টা বাজে শেষ করছি। আমি নিজে আর খাইতে চাই না। সো এটা সম্ভব হয়েছে বিকজ অফ হাই এনার্জি। তো আপনাকে এই হাই এনার্জি ইনার্শিয়া ভেঙে এই হাই এনার্জিকে তৈরি করতে হবে। এক্সকিউজ না, এক্সকিউজ আপনার জীবনে সব মানে আমাদের যে আল্লাহ তাআলা 2টা হাত দিয়েছেন, একটা হচ্ছে ডান হাত, একটা বাম হাত, আরেকটা মাঝখানে আমরা হাত গজায় ফেলছি উজুয়াত, যেটা আমাদের সবকিছুকে আসলে হয় আপনি এক্সকিউজ দিবেন অথবা এক্সিকিউট করবেন। মানুষটাই ভালো না। The path to success is to take massive action and determined action. দেখেন কিভাবে ম্যাসিভ একটার পর একটা অ্যাকশন নিতে হবে যাতে মোমেন্টাম না চলে যায়। আপনারা মাইকেল জর্ডানের নাম অনেকে জানেন। তো মাইকেল জর্ডান এই লেভেলের খেলোয়াড় ছিলেন, ধরেন উনি NBA চ্যাম্পিয়ন হইলেন, চ্যাম্পিয়নশিপ মানে বাস্কেটবলের যে বিশ্বকাপ, ওইটাতে চ্যাম্পিয়ন হওয়ার পরে জাস্ট চ্যাম্পিয়ন ট্রফিটা নামিয়ে কোচকে বলতো যে সকাল 4:30টায় জিমে দেখা হবে। দিস ইজ মাইকেল জর্ডান। আজকে যে মানুষগুলোকে আপনারা সফল দেখেন, এই মানুষগুলো ব্যাকেন্ড এই পরিমাণ পরিশ্রম করে বলেই কিন্তু সফল হয়। এই যে এই প্রোগ্রামটা সফল হয়ে যাবে, এটা নিয়ে আমরা উল্লাস করে 3 দিন আরামে আমি কাটাবো না। আমি জাস্ট আজকে প্রোগ্রাম শেষ হবে, পরশুদিন আমার আপনাদের সাথে একটা আড্ডা প্রোগ্রাম আছে, তারপরের দিন হ্যাপিনেসের ক্লাস আছে, 4 তারিখে কেআইবি অডিটোরিয়ামে সমস্ত ব্রেকদের একটা মিলন মেলা আছে, 10 তারিখে ব্যাচ 7 এর কক্সবাজার ট্যুর আছে, তারপরে 17 তারিখে ব্যাচ 6 এর ওয়ার্কশপ আছে ডেলং, তারপরে 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা মালদ্বীপ ব্যাচ অ্যাডভান্সের ব্যাচ 2 এর প্রোগ্রাম আছে। ইন দা মেইন টাইম আমি এবছর আরো একটা বই লিখতেছি, এই ঘটনাগুলোর মাঝখান থেকে আমি আরেকটা বই লিখে ফেলবো। আমি অ্যামাজনের যে বইটা লিখতেছি এটা লিখে ফেলবো, আমার রিসার্চ পেপার জমা দিতে হবে আমার একাডেমিক পড়াশোনার জন্য। ওই রিসার্চে আমাকে এই বছর এই মাসে অক্টোবর মাসে শুধু আমাকে 180টা টেস্ট দিতে হবে, এক্সাম এক একটা মানে 30 মিনিটস টু 45 মিনিট 75 মিনিটস পর্যন্ত। আমি কিন্তু এই সব শিডিউল মেইনটেইন করে সারাদিন ক্লাস করে, ইভেন আপনাদের এই সারাদিন ক্লাস করে আমি রাতে গিয়ে ক্লাসে ঢুকে যাব, অ্যাট লিস্ট আধা ঘন্টা হলে আমি ক্লাস করে আমার মেন্টরের, তারপর আমি ঘুমাইতে যাব। দ্যাটস হাউ সাকসেস বিল্ডস। কিন্তু আপনি ফ্রন্ট এন্ডে দেখেন, বাহ কি সুন্দর, মানুষ বললে চলে আসতেছে এটা। এবং এই যে দেখেন এই পুরো জিনিসটা অটোমেট প্রসেস। একটা প্রোগ্রাম এরকম করতে গেলে আপনি বাড়িতে যখন একটা 500 জন লোকের বিয়ের অনুষ্ঠান করতে যান, দেখছেন অবস্থা কি হয়। আর এখানে 3000 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছু টের পাচ্ছেন না, আসতেছেন, সব হইতেছে, খাওয়া হইতেছে। এটা বিয়ের আয়োজনের চেয়ে কোনো অংশ কম। পাত্রপাত্রী থাকলে আমরা 2-4টা বিয়ে এখানে খাওয়া দাওয়া যা হয়েছে মোটামুটি বিয়ের জন্য পারফেক্ট। So this is called massive action, massive. আপনি আমার নিয়ে পোস্ট লেখা বইটা করেছেন, বিলিভ নট আমাদের একটা টাইম নাই। অনেকে পোস্ট লিখে এরকম ভাবে বলে যে, মানে অনেকে আমাকে স্ক্রিনশট পাঠায় মাঝে মধ্যে, টুকটাকে যে মজা হিসেবে দেখি। কারণ কি, আমি মনে করি যে মানুষগুলো আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে তাদের লাইফেও আমি ভূমিকা রাখতেছি ট্রুলি। বিকজ এই পোস্টগুলো মানুষ কখন দেয়? ফ্রাস্ট্রেশন থেকে দেয়, রাইট? তো একজন মানুষ যখন খুবই ফ্রাস্ট্রেশন যে উনি এত সাকসেস আর আমি এত কষ্ট করে, উনি তো আমার কষ্টটা দেখেন, এই জন্য উনি ভাবে উনি অনেক কষ্ট করতেছে, সাকসেস লেভেল ওনারটা বেশি আমারটা কম। এই যে কম্পারিজন ইজ দ্য স্টিপ অফ জয়।
এবং তাদের যখন ফ্রাস্ট্রেশন চলে আসে ও বাবা, তারা আমারে গালিগালাজ করে আমার নামে একটা পোস্ট দিয়ে একটা শান্তি পায়। ভাই তার লাইফে আমি হ্যাপিনেস আনতে ভূমিকা রাখি। একদিন 12 ঘন্টা বা রাত সারা রাত আমি ক্লাস করি মাঝে মাঝে। অনেক জমে গেছি অনেক কি ক্লাস বিবেক পোস্টটা দেওয়ার পরে সারা রাত। ওই যে আমরা ওয়াশরুমে গেলে যেরকম ধরেন শান্তি আমি পাই। সারা রাত্রে ঘুমানো শুরু করছি, ওইটা রাত্রে ছেড়ে শুরু দিল, করছি শীত, ফজরে একবারে এবার নামাজ শান্তি পড়ে লাগে। ঘুমাবো এরকম ভাবে। তাহলে দেখেন তার জীবনে আমার কিন্তু আমি বাবা মনে happiness কয় যে দিয়েছি। এত তার এত ব্যাপারে ভালো না, কোথাও এত কোনো ভালো কিছু না। রটাচ্ছি না। তার ওইখানে বই বই। comment করাচ্ছি। হ্যাঁ। তারা মনে করে কি আমাদের ওনার ওই review- কয় না যে তুমি review এত কথা গুলো কইও না। দেখে এই যে মনে মানুষের দেখে তো ভালোবাসা আমরা তখন আবার দেখে আমরা কইও কি যেই না করে যেগুলো বিয়ে হয়ে যায় যে মানুষের ভালোবাসাটা পাইয়া আমাদের যে কোনো প্রেমের বাদে এই ধরনের পোস্টে কমেন্ট করা যে পর্যন্ত না নিষেধ। ঠিক আছে তাইলে ঠিক আছে। আমরা এইভাবে বিল্ড করি আমাদের কমিউনিটি। You can't imagine যে আমরা আসলে কি বাংলাদেশ গড়ে তুলছি। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলছি যেখানে কোটিপতি ব্যবসায়ী এসে আপনাকে খাবার তুলে দিচ্ছে, আপনাকে কাজ করতেছে। আমরা এই ইগো ফ্রি বাংলাদেশ চাই। আমাদের এত বেশি ইগো হয়ে গেছে যার কারণে দেখবেন যে কদিন আগে প্রথম আলো রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি বেকার যারা বেশি শিক্ষিত তাদের মধ্যে। ক্লাস 5 পাস 8 পাস কেউ বেকার নাই, কারণ আমাদের এডুকেশন সিস্টেম আমাদের মধ্যে ইগো তৈরি করে, এমন অহংকার তৈরি হয়ে যায় আমরা শুধুমাত্র এমন চাকরি চাই অফিসে বসবো, চেয়ার টেবিলে এসি রুম থাকবে, খালি সাইন করবো। আমরা মাঠে ময়দানে কোনো কাজ করতে চাই না। দ্যাট ইজ ওয়াই আমরা বেকার। কিন্তু আমরা প্রথমে মানুষগুলোকে ইগো ফ্রি করি। ব্রেভে আসলে প্রথম আপনার ইগোর লেয়ারটাকে ছাঁটাই করে ফেলে দিতে হয়। এবং আপনি জিতো ফিলোসফিতে যখন বিলং করা শুরু করেন আপনি অন্যরকম একটা লাইফের অনুভূতি পান, যেটা বাংলাদেশের রেয়ার কেস, চিন্তাই করা যায় না। The Boeing 747 takeoff. A Boeing 747 weighed 833,000 pounds when fully loaded. 8,33,000 পাউন্ড থাকে এটার ওজন। On the ground, massive inertia থাকে। Completely stationary. During takeoff requires একটা Boeing 747 বিমান গ্রাউন্ড থেকে যখন টেক অফ করতে যায় requires 6,000 plus horsepower for 30 to 40 seconds, 45 seconds. অর্থাৎ এই বিমানটা 30 থেকে 45 সেকেন্ড ওড়ার জন্য 6,000 প্লাস হর্স পাওয়ারের প্রয়োজন হয়। ইন ফ্লাইট যখন এটা উঠে যায় একবার, এটা ইট নিডস অনলি 1000 হর্স পাওয়ার টু মেইনটেইন 500 প্লাস 500 মাইলস পার আওয়ার। প্রতি ঘন্টায় 1 মাইল বেগে চলার জন্য এটা দরকার হয় 1000 হর্স পাওয়ার। বোঝা গেছে? ঠিক আমাদের লাইফটা, আমাদের সাকসেসটা এই বোয়িং 747 বিমানের মতো। আপনি যখন প্রাইমারি ধাক্কাটা দিবেন, ওই যে বললাম 199 টাকার কোর্স 20 জনকে জয়েন করাইতে পারি নাই, আর এখন 1 কোটি টাকার কোর্স অলরেডি 6 জন অগ্রিম চেক টেক দিয়ে রাখছে, প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে দিচ্ছে। স্যার কোর্স কবে চালু হবে? আমার নেক্সট যেটা ব্রেভ অ্যাডভান্সের পর ইবিসি এসকেপ ভ্যালোসিটি ক্লাব যেটা। তো এইভাবেই তার মানে এখন আমাকে চিন্তা করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, এই যে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, আমি একটা মিটিং করি নাই, টিমের সাথে আধা ঘন্টার জন্য আমি বসি নাই, কমপ্লিটলি অটোমেটেড প্রসেস। আমি জানি না এখানে কি হইতেছে, বাট আমি এই মেসেজটা তৈরি করেছি থ্রুআউট মাই জার্নি। আমাদের পুরো টিম এমন ভাবে অ্যালাইন, আপনি দেখেন আমি যে স্ট্যান্ডার্ডে চাই এই স্ট্যান্ডার্ডে পুরো প্রোগ্রাম রেডি হয়ে গেছে, বাট আমার ব্রেন খরচ করতে হয় না। দ্যাটস দ্য গেম, দ্যাটস দ্য সিস্টেমাইজেশন অফ বিজনেস। যে আপনি বিগ বিজনেস বিল্ড করবেন, বাট আপনার টাইম রিকোয়ার হবে, আপনি তখন ইনোভেশনে। আমি পড়ে রইছি এই ধ্যানের ভিতরে যে ক্লাসটা লেকচারটা কি হবে, কারণ আমার কাছে মনে হচ্ছে এই প্রোগ্রামে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রোল হচ্ছে এই ক্লাসটা প্রপারলি ডেলিভার করা। বাকি কিছু না, বাকি সব যেভাবে হোক। কারণ টিমকে থ্রুআউট মাই জার্নি আমি এমন ভাবে তৈরি করেছি তারা এখন এই জিনিসগুলো ম্যানেজ করতে জানে। অথচ আমাদের ইনার্সার কথা যদি বলি, প্রথম আমরা যে প্রোগ্রামটা করেছিলাম এরকম পাবলিক প্রোগ্রাম, এটা করেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে তখন আমাদের উপস্থিতি সংখ্যা ছিল 60। এই 60 উপস্থিতির মনে হয়েছে 60,000। মানে মাথা চারদিকে ঘামাতে ঘামাতে শেষ হয়ে যাচ্ছিল যে গিফট কেমনে দিব, ব্যাগ কেমনে, কোথায় দাঁড়াবে, কোনটার পর কি করব। আর এখন দেখেন 6,000 লোকের প্রোগ্রাম, 10,000 লোকের প্রোগ্রাম ম্যাটারই করে না। আমরা 40,000 লোক নিয়ে আমরা জুমে প্রোগ্রাম করে ফেলছি, ম্যাটারই করে না। সো এরকম আপনি এখন যে জায়গাটা আছেন এটার নাম হচ্ছে ইনার্শা। আপনি যদি ব্রোক থাকেন, আপনি ব্রোক ইনার্শা আছে। আপনি ফিনান্সিয়াল প্রবলেম থাকলে ফিনান্সিয়াল ইনার্শা আছে, ফিনান্সিয়াল ইনার্শা। এইটাকে একটু ধাক্কা দিয়ে, শুরুর দিকে ধাক্কাটা দিয়ে একটু ভেঙে দিতে পারলেই আপনার বাকি জিনিসটা চলা শুরু করবে। এই যে ব্রেভ কোর্সে এত ট্রান্সফরমেশনের গল্প শোনেন, এই গল্পটা আসলে সাইন্টিফিক্যালি বললে আমি একটা ধাক্কা দিয়ে দেওয়ার কিছু নেই, এরপরে তারাই চলতে শুরু করে। মজাটা ঠিক এখানে, বাকি কাজ আপনি করবেন। একজন কোচ কিন্তু কখনো খেলে দেয় না, কোচ অ্যালাইন করে দেয়। একজন কোচ মেসিকে কি খেলা শেখাবে,
একজন কোচের পক্ষে কি কোনোদিন মাইকেল জর্ডানকে খেলা শেখানো সম্ভব? তারা জাস্ট ফাইন টিউনিং করে দেয়, একটু অ্যাকাউন্টেবিলিটি রাখে, একটু পুশ করে, অ্যাকাউন্টেবিলিটি পুশ করা, বাকি ঘটনা প্লেয়ার ঘটায়। তো প্যারালালি আপনার বিজনেস যদি চিন্তা করে দেখেন, স্টার্টিং পয়েন্ট এটা একটা বোয়িং 747 এর একদম রানওয়েতে ইনার্স অবস্থা। এরপরে যখন এটা ফ্লাই করা, গ্রোয়িং এর বিজনেস হচ্ছে এই যে ইন ফ্লাইটে। এখন আমরা কোচ কাঞ্চন একাডেমি আপনি যেটা দেখতে পাচ্ছেন ইন ফ্লাইট। এখন আমরা অনেক ম্যাসিভ কাজ করে ফেলতে পারি, বাকিদের যেটা বছরের পর বছর চিন্তা করা লাগে, সারা বছর ব্যাপী বিজ্ঞাপন করা লাগে, আমাদেরকে কিচ্ছু করা লাগে না। আমরা জাস্ট একটা মেসেজ থ্রো করলে হাজার হাজার মানুষ আমাদের ডাকে একসাথে হয়ে যায়। যে বিজনেসের কথা চিন্তা করে দেখেন, ওনার ইনার্শিয়া স্টেটে কি ছিল অবস্থা, এরকম অবস্থা আপনারা অনেকেই আছেন। উনি ওয়াল স্ট্রিটের একটা হাই পেইড একটা জব করতেন, কমফোর্টেবল একটা লাইফে ছিলেন। উনি কি করছে, একটা ব্রেকিং ফোর্স, একটা ব্রেক করেছে, ব্রেক করে কুইট দ্য জব এন্ড ইউজ পার্সোনাল সেভিংস, পার্সোনাল সমস্ত টাকা ইনভেস্ট করেছে, তারপরে গ্যারেজে স্টার্টআপটা তৈরি করেছে, তারপরে সাস্টেনিং ফোর্স, কাস্টমার অবসেশন, লং টার্ম থিংকিং, এগুলো করেছে, তারপরে রেজাল্ট অ্যামাজন এম্পায়ার ওয়ার্থ $1.7 ট্রিলিয়ন। এবং এটার জন্য 19 বছর সে পরিশ্রম করেছে। 19 বছর পর অ্যামাজন প্রথম প্রফিটে দেখা পায়। তার মানে আমরা যে গ্লোবাল জায়ান্ট সাকসেস গুলো দেখি, এগুলো একদিনে বিল্ড হয় নাই, এগুলোর পেছনে প্রচুর সময় দিতে হয়েছে। তাহলে ওয়েক আপ একটা ক্যালকুলেশন আমরা যদি এখানে দেখি, ইচ ডে অফ ইনার্শিয়া, আপনি যে ইনার্শিয়াটা এখন বসে আছেন, আমি জানি এটা থেকে ভেঙে বের হওয়া, একটু পুশ হয়ে ধাক্কা দেওয়াটা এই মুহূর্তে কঠিন, আমারও ছিল, কিন্তু আপনাকে এটা ভাঙতেই হবে, নাহলে ইনার্শিয়াল স্টেজ প্লাস এন্ট্রপি দুইটা মিলে এট এ টাইম আপনার খেয়ে ফেলবে, গিলে ফেলবে সোজা কথায়। এরপর আপনি আর পথ খুঁজে পাবেন, একদম অন্ধকারে পড়ে যাবেন। এই জন্য এই ক্যালকুলেশন বোঝাটা ইম্পর্টেন্ট। ইফ ইউ ড্রিম বিজনেস টু জেনারেট 1 crore ইয়ার, আপনি যে ড্রিম বিজনেসটা করতে যাচ্ছেন, যে ড্রাইভটা দিতে যাচ্ছেন, এটা যদি বাৎসরিক 1 কোটি টাকা প্রফিট করার একটা বিজনেস হয়, এভরি ডে অফ ইনার্শিয়া কস্ট ইউ 27,000 টাকা। তার মানে 27,000 টাকা প্রতিদিন আপনার লস হইতেছে বিকজ অফ দ্য ইনার্শিয়া। 1 মান্থ দিলে ইট ওয়াজ 8,33,033, আর 1 বছর 1 কোটি টাকা। তার মানে আপনি যে ড্রিম বিজনেসটা আপনি করতে চাচ্ছেন, এক এক দিনে ইনার্শিয়ার পেছনে আপনার খরচ হইতেছে 27,000 টাকা। তাহলে ইনার্শিয়া ব্রেক করার জন্য লাগবে এনার্জি, ধাক্কা। শুরুতে ইনার্শিয়া বা ধাক্কা দিতে দিতে এটা তখন মোমেন্টাম ক্রিয়েট হবে। আপনার একদিনে ইনার্শিয়ার খরচ কত? ব্রেভে জয়েন করার তৃতীয় কারণ হচ্ছে ইনার্শিয়া ব্রেকিং। তার মানে এটা আমরা দেখেছি যে আপনার একদিনে, আমরা যদি 1 কোটি টাকা নরমাল একটা বিজনেস ধরি, তাহলে 1 মাসে ইনার্শিয়ার পেছনে আপনার ব্যয় হবে 8,33,000 টাকা, 1 মাসের খরচ। আর পুরা ব্রেভ কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 4 লাখ টাকা। ব্রেভ কোর্স আপনাকে হেল্প করবে এই ইনার্শিয়া ব্রেক করার জন্য। এটা হচ্ছে ব্রেভে জয়েন করার তৃতীয় কারণ, যারা কারণ খোঁজেন যে কেন জয়েন করব। সো এবার আসেন, দিস ইজ মাই সায়েন্টিফিক ডেফিনেশন, এটা আমার ইনোভেটেড একটা সাকসেসের ডেফিনেশন। হোয়াট ইজ সাকসেস? আমি জানি আপনাদের জিজ্ঞেস করলে এক একজন এক একটা পয়েন্ট অফ ভিউ বলতেন, যেহেতু আমরা আজকে আমরা বিজনেসের না সায়েন্সের ক্লাস করতেছি, বিজনেস থ্রু দ্য লেন্স অফ ফিজিক্স। এইখানে দেখেন, ইট ওভারকামস ইনার্শিয়া এন্ড ক্রিয়েটিং সাকসেস মোমেন্টাম। সাকসেস ইজ ওভারকামিং ইনার্শিয়া এন্ড ক্রিয়েটিং সাকসেস মোমেন্টাম। ক্লিয়ার? তার মানে আপনি সাকসেস চাচ্ছেন মানে কি, আপনার একটা ইনার্শিয়া আছে, এটাকে ব্রেক করা, ওভারকাম করা, দেন আপনি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারেন। দিস ইজ অল অ্যাবাউট সাকসেস। The hardest part of the success journey is beginning, because you have inertia, you have no momentum. সাকসেস জার্নির হার্ডেস্ট পার্ট হচ্ছে যে শুরুর জার্নিটা, কারণ ওইখানে তখন ইনার্শিয়া থাকে, ইনার্শিয়া অবস্থা থেকে এটা মুভ করাইতে একটা হাই ফোর্স বা হাই এনার্জি দিতে হয়। So the billionaire secret, why do successful people seem to get more successful with seemingly less effort? আপনি যদি সাকসেসফুল মানুষকে দেখেন, তাদের মনে হবে এফার্টলেস। আপনি মেসির বল নিয়ে দৌড়ানো দেখা, বা রোনালদোর নেইমারের বল নিয়ে দৌড়াইতে দেখা, বা বিরাট কোহলি 6 মারা, এই জিনিসগুলো দেখবেন এফার্টলেস মনে হয়, মানে খুব ইজি করা করে ফেলে। বা আমি একটা প্রোগ্রাম চাইলাম, বললাম, মানুষ চলে আসে। এই যে এত ইজি ব্যাপারটা না, এটা হয়েছে বিকজ অফ দ্য মোমেন্টাম। তার মানে ইনার্শিয়ার অপোজিট পয়েন্টটাই হচ্ছে মোমেন্টাম। তার মানে আমার স্থির অবস্থাকে ভাঙতে হবে এবং কন্টিনিউয়াসলি মোমেন্টাম ক্রিয়েট করে যেতে হবে। তাহলে দিস ইজ আওয়ার থার্ড ল, দ্য প্রিন্সিপলস অফ মোমেন্টাম। সো মোমেন্টাম ইজ দ্য অপোজিট অফ ইনার্শিয়া। Momentum is an object of
at motion that will continue in motion until or unless it's acted upon by an outside force. অর্থাৎ আউটসাইড ফোর্স থেকে কোনো বাধা না আসলে একটা চলমান জিনিস অলওয়েজ চলমান থাকবে। এই পার্টটা খুব মনোযোগ দিয়ে একটু ক্রিটিক্যাল, বাট এইটা বোঝাটা আজকের প্রোগ্রামের একদম আমরা মেরুদণ্ড বা নাভিমূল বলতে পারি এই মোমেন্টামের পার্টটা খুব খেয়াল করে শুনবো। So if you want to move something, the hardest part of the whole journey is getting it to move a little bit at the beginning. শুরুর মুভমেন্টটাই হচ্ছে কঠিন। So one wealthy, if you are broke, you want to create wealth. First of all, you need to overcome broken inertia and create wealth momentum. Inertia means there is an invisible wall you cannot pass until you get past it. The rocket needs a big long booster to escape that atmosphere. তার মানে যখন কোনো একটা কিছু শুরু হয় এইটা শক্ত হয়ে মনে হয় লেগে থাকে, এটাকে মুভ করানো অনেক টাফ হয়ে যায়। কিন্তু ইনার্শিয়া স্টেজে যেটা হয়, ইনার্শিয়া স্টেজে স্থির থাকলে একবার মোমেন্টামে চলে আসলে এটা ধারাবাহিকভাবে চলা শুরু হয়। আমরা ছোট্ট একটা ডেমনস্ট্রেশন করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা বাসাতে যখন দেখবেন ফার্নিচার মুভ করে, আমরা অনেক সময় আলমিরা বা বিভিন্ন ফার্নিচার আমাদেরকে ধাক্কা দিয়ে মুভ করাইতে হয় না? এই ফার্নিচারটা আমরা যখন মুভ করাইতে যাই, স্টার্টিং এটা থাকে ইনার্শিয়া। যেমন এই টেবিলটা আমি যদি এখন মুভ করাইতে চাই, এটা কিসে আছে এখন? ইনার্শিয়াতে আছে। ইনার্শিয়া মানে কি? স্থির বস্তু ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়। এইটুকু ক্লিয়ার, যেটা আমরা আগের লজনে আলোচনা করছিলাম। ইনার্শিয়ার পরবর্তী পার্টটা হচ্ছে মোমেন্টাম। তার মানে এই জিনিসটাকে যদি আমি বল প্রয়োগ না করি, এটা আজীবন এইভাবেই থাকবে। ঠিক আপনি যে ব্রোক ইনার্শিয়াতে আছেন, অর্থনৈতিক প্রবলেমে আছেন, পারিবারিক হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, অথবা হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনি যেই সিচুয়েশন আছেন এটা এই মুহূর্তে একটা ইনার্শিয়া স্টেজে আছে। এখন আপনাকে একটা আউটসাইড ফোর্স, একটা বল, একটা ধাক্কা দিয়ে এটাকে মুভ করাইতে হবে। ঠিক এই টেবিলটার মতো আমি যখন প্রথম এটাকে ধাক্কা দিব, একটা আলমিরা আপনি খেয়াল করে দেখেন, প্রথম এটা ধাক্কা দিতে গেলে এমন মনে হবে যে না এটা তো আমার পক্ষে সম্ভব না, এরকম মনে হয় না? কিন্তু কোনো কারণে একটু কর্নারটা যদি হালকা একটু মুভ করানো যায়, তারপরে মানে এখন কিন্তু পারতেছি না, মানে মনে হইতেছে এটা সম্ভব না, কিন্তু এটা একবার যখন চলা দেখেন হইতেছে না, এমন না? ঠিক আপনি এখন যে ফিনান্সিয়ালি অবস্থায় আছেন, আপনার ব্যবসাটা এখন এরকম একটা ইনার্শিয়া, মনে হইতেছে এটা কোনোভাবে সম্ভব না। এজন্য আপনার ফোর্স বাড়াইতে হবে, ধাক্কা বাড়াইতে হবে। যত ফোর্সে যত বেশি পুশ করতে পারবেন, যত ধাক্কা দিতে পারবেন, তত দ্রুত এটার মোমেন্টামটা ক্রিয়েট হবে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে প্রথম আমাকে হালকা একটু মুভ করাইতে হবে, এবং এই মুভটা করাইতে পারলেই যে এখন দেখেন এটা কিন্তু তখন কি তৈরি হবে, তখন আমি হালকা কথা বলতে বলতে পা দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারবো। দিস ইজ মোমেন্টাম। এবার ক্লিয়ার ঘটনাটা? এবার অনেক ভারী একটা জিনিস আপনি অনেক কষ্ট করে মুভ করাইতে পারতেন না, একবার যখন ধাক্কা দিয়েছেন দিতে এবার দেখেন আপনি এমনি নিয়ে যেতে পারতেছেন। ব্যবসাটা ঠিক এরকম, টেবিলের মধ্যে এখন আটকে আছে, আপনাকে ফোর্স বাড়াইতে হবে। এখন ব্রেক এরকম একটা ফোর্স, আর কিছু না। আপনার যা শক্তি আছে সাথে ব্রেক যোগ হলো, ব্রেক পরিবারের বাকিরা যোগ হলো, আমার লার্নিং যোগ হলো, শক্তি যোগ হলো, ডিসিপ্লিন যোগ হলো, আপনার ফুড হ্যাবিট ঠিক হলো, স্লিপ ঠিক হলো, এই সবগুলো জিনিস আসলে আপনার শক্তিটা বাড়াচ্ছে, এনার্জিটা বাড়াচ্ছে, যাতে আপনি বেশি জোরে ধাক্কা দিতে পারেন। এখন টেবিলের সাইজ যদি বড় হয়, বিজনেসের সাইজ যার 1 লাখ, তার টেবিলের সাইজটা ছোট, মানে অল্প ধাক্কা দিয়ে যাবে। যার 1 কোটি, যার 50 কোটি, যার 100 কোটি, তার বেশি ধাক্কা লাগবে। দ্যাট ইজ হোয়াই সাইফুল ভাই ব্রেভ করার পর ব্রেভ অ্যাডভান্স করা লাগতেছে, আবার সাইফুল ভাই ব্রেভ করার পর মার্কেটিং ম্যাজিশিয়ান করছে, কারণ ওনার ড্রিমের পরিমাণটা বড়, উনি বড় স্বপ্ন দেখছে, গ্লোবালি বড় কিছু করার প্ল্যান দেখছে, যার কারণে ওনার ধাক্কা বেশি লাগে, বেশি ফোর্স উনি জড়ো করতেছে যাতে বেশি দূর ওনার বিজনেসটা চলে। সো আই হোপ আমরা এখন ক্লিয়ার ইনার্শিয়া এন্ড মোমেন্টাম। তো একবার মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেলে এরপর আপনার কিচ্ছু করা লাগে না, এটা অটোমেটিক্যালি চলতে থাকে। কেন? কারণ ফিজিক্সের ল এটা বলতেছে স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু তাকে যদি বল প্রয়োগ করে থামানো না হয়, ও চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তখনই শুধুমাত্র থামানো সম্ভব আপনার গতি যদি বিপরীত দিকে আসা বস্তুর গতির চেয়ে কম হয়। তার মানে আপনি যথেষ্ট সাকসেস হচ্ছেন না, মানে বিপরীত দিক থেকে সেটা এন্ট্রপি হোক, আপনার প্রতিযোগীর হোক, যে কোনো একটা বাধা আপনার ফোর্সের তুলনায়, আপনার মোমেন্টামের তুলনায় ওইটার ফোর্সটা বেশি, বিধে আপনি থেমে যাচ্ছেন। ধরেন আপনার একটা গাড়ি নিয়ে আপনি মুভ করতেছেন, খুব 80 কিলোমিটার বেগে বা 100 কিলোমিটার বেগে চলতেছে, এখানে ধুম করে একটা মাছি আসলো, গাড়ি থেমে যাবে? থামবে? কেন? কারণ গাড়ির গতি ওই মাসি, গাড়ির যে ফোর্স, মাসির ফোর্সের চেয়ে অনেক বেশি, গাড়ির মোমেন্টাম অনেক স্পিডে চলতেছে, মোমেন্টামটা অনেক বেশি, যার কারণে এটা থামাইতে পারবে না। এক্সাম্পলটা আরো সহজ করে বলছেন, একটা ট্রেন চিন্তা করে দেখেন,
যখন ইনার্শা, যখন প্ল্যাটফর্মে আসে তখন সে ইনার্শাতে আসে। এই প্ল্যাটফর্মে থাকা অবস্থায় ট্রেনের দুই পাশে দুই চাকার নিচে একটা জাস্ট ছোট্ট একটা 5 ইঞ্চি ইট দিয়ে রাখবেন, এখানে একটা। ট্রেন স্টার্ট দিলে চলতে পারবে না, কারণ ও ইনার্শিয়া স্টেজে আছে। এখন ওকে ছোট্ট বাধা দিয়ে আটকে ফেলানো সম্ভব। সেম ট্রেন যখন প্রচন্ড গতিতে চলা শুরু করে তখন একটা 5 ফিটের দেয়াল যদি ওর সামনে দাঁড় করান, ট্রেনটা এই দেয়াল ভেদ করে চলে যায়। দিস ইজ মোমেন্টাম। ঠিক এখন আপনি সামান্য নিচের মাথায় থেকে যান, বিকজ ইউ আর ইন ইনার্শিয়া। আপনার যথেষ্ট ফোর্স এবং বল নাই, যার কারণে সামান্য বাধা আপনার কাছে এত বড় মনে হয়। ওই যে ট্রেনের সামনে ইটের মতো, আপনার কাছে ইটের বাধা অনেক বড় মনে হয়। আর আমার কাছে এরকম একটা বড় দেয়াল দেন, ওইটা ভেদ করে আমি চলে যাবো, আমার কাছে কোনো সমস্যা নেই, বিকজ আই এম ইন মোমেন্টাম। সো আপনাকে বিজনেসে সাকসেস হইতে গেলে এরকম আপনার মোমেন্টাম ক্রিয়েট করতে হবে, যেই মোমেন্টামের কাছে আপনার প্রতিযোগী হা করে তাকায় থাকবে যে কি করতেছে এটা। বিকজ অফ ইউর মোমেন্টাম আপনি কেউই পাবেন না, আপনি একটার পর একটা অ্যাচিভমেন্ট করেই যাবেন। সো এটাতে বাংলাতে আমরা জিনিসটা সংক্ষেপে ব্যাখ্যা করেছি। মোমেন্টাম হচ্ছে কোনো গতিশীল বস্তুর একই গতিতে চলতে থাকার প্রবণতার পরিমাণ। গতিশীল বস্তু থামতে চায় না, চলতেই চায়। আমার কাজ হচ্ছে গতি আরেকটু বাড়ানো, যাতে এটা আর কেউ থামাইতে না পারে। নাম্বার 2, মোমেন্টাম হচ্ছে অতীতের সব প্রচেষ্টার বর্তমান প্রকাশ। আপনি ঠিক এতটুকু মোমেন্টামে আছেন এই মুহূর্তে, অতীতে আপনি নিজেকে যতটুকু ফোর্স দিয়েছেন ওই মোমেন্টামেই কিন্তু আপনি আছেন। এটা যদি ইনার্শিয়া সমান হয় তাহলে আপনি অতটুকু গতি দিয়েছেন নিজেকে। এরপরে চিন্তা করে দেখেন নাম্বার 3, মোমেন্টাম হচ্ছে জীবনের ইতিবাচক শক্তির একটানা প্রবাহ। এই যে কেন আমি সকাল থেকে বলছিলাম যে একটানা, আমরা মনে হয় অনেক ইনার্শিয়া চলে যাচ্ছি, সবাই একটু দাঁড়াই, মোমেন্টাম ক্রিয়েট করি। ওকে ভাই ঘুমাই গেছে। মোমেন্টাম আছে? সবাই যদি ইনার্শিয়া, চলেন জামাতের সাথে ঘুমাই সবাই, নাকি ইনার্শিয়া ক্রিয়েট করি। লাভ ইউ কোচ। সবাই একটু আড়মোড়া ভাঙেন, আমি জাস্ট উইদিন এ সেকেন্ড ব্যাক করছি। নিচে দিয়ে টুপিওয়ালা বেশি, হ্যাঁ নিচে টুপিওয়ালা আমাকে আছে ওই যে ভাই এখানে টুপিওয়ালা কম। আমরা কি ডিসিতে আছি নাকি? হ্যাঁ ডিসি তো সিনেমা দেখেন না হলে গিয়ে কোনো সময়? ওইটা তো ভিআইপি সিটটা এইভাবে থাকে, পিছনে থাকে। স্টেজ প্রোগ্রামে যত সামনে বসতে পারেন তত লাভ, আর সিনেমা হলে যত পিছিয়ে বসবেন তত টিকিটের দাম বেশি। ওইটা তো ডিসি করে। এই তো ওই সিনেমা দেখতে গেলে ওই নিচতলার ওই সামনের সিটটা আছে না, ওইটা হলো সবচেয়ে কম দাম। রুটি তো খেতে হয়েছে ভাই, আর আগে না পরে এটা তো কহেনি রুটি খেয়েছিল।